সেইভাবে মূল্যায়ন হয়ে আসবে, আজকে না হোক কালকে হোক, সেটা হবেই। আসবো আপনার কাছে মঞ্জু ভাই, যাচ্ছি হাজাজ আহমেদ ভাইয়ের কাছে। হাজাজ ভাই, যদি বলতেন যে আসলে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে এখন যেভাবে আমরা পরিলক্ষিত করছি, সেটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মূল বিষয়টা হচ্ছে যে এখানে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটা হয়েছিল একটা কমন গ্রাউন্ডের উপরে, কমন কজের উপরে। ইট ওয়াজ নট লেড বাই দ্য সেম লিডারশিপ। এখানে কোনো ইউনিটেরিয়ান লিডারশিপ ছিল না, বাট ইট ওয়াজ লেড বাই দ্য সেম কজ, যে আমাদেরকে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। এবং তারপরে যে ন্যারেটিভটা এসেছিল সেটা হচ্ছে যে আমাদেরকে দেশ সংস্কার করতে হবে, রিফরমেশন করতে হবে। এখন রিফরমেশনের অর্থ কখনোই এটা না যে কোনো জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে রিফরমেশন করতে হবে। ফ্যাসিবাদ পতনের বিরুদ্ধে সকলেই একসাথে ছিলাম এবং সকলেই একত্রে কাজ করেছে এখানে। এটা সাউথ এশিয়ার পলিটিক্যাল হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে একটি সরকারের পতন ঘটানো হয়েছে। এবং তারপরে বাংলাদেশকে যে নতুন বাংলাদেশকে চিন্তা করা হয়েছিল, সেখানে যে সংস্কারের কথা বলা হয়েছিল, সেখানে একটা মেরিটোক্রেটিক গভর্নেন্স, একটি আইনের সুশাসন, এগুলোর উপরে ভিত্তি করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চিন্তা করেছিলাম। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে আপনার আহ সমন্বয়ক শব্দটা ইটসেলফ ডিলেজিটিমাইজড হয়ে গিয়েছে। কারণ আমরা দেখছি যে গুটি কয়েক মানুষ এর মধ্যে থেকে নিজেদের স্বার্থ উদ্ধার করে তারা এখন বিভিন্ন ভাবে এটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে যাচ্ছে। এবং আমাদের এখন বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের উপস্থিতিতে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কে ঠিক কে ভুল, এই কথাটা অনেক এথিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসবে, এখানে হিস্টোরিক্যাল একটা অ্যানালাইসিস থাকবে। যেমন ডেভেলপমেন্টের কথা বললেন ভাই, ডেভেলপমেন্টাল স্টাডিজ এর মধ্যে যেরকম উন্নয়নের কথা আসে, সেখানে আপনার ঋণের কথা আসে, যে আমাদের মাথাপিছু ঋণের মানও অনেক বেড়ে গেছে আমাদের। যেহেতু আমাদের ডেভেলপমেন্ট যেটা বলা হয়, এটার কারণে জনগণের উপর ঋণও অনেক বেড়ে গেছে। যাই হোক, তো প্রত্যেকটা জিনিসের দুটা দুটা দিক আছে, যদি আমি কম করে বলি। তো এই যে আগুন দিয়ে যে পুড়িয়ে পজিটিভ দেওয়া নেগেটিভ, হচ্ছে, যেটা পজিটিভ প্রতিহিংসা নেগেটিভ আপনি দুটো, বলছেন, পজিটিভ নেগেটিভ দুটোই যেটা আছে। প্রতিহিংসা আপনি বলছেন, আমি আসলে ঠিক এটাকে প্রতিহিংসা হিসেবে বলবো না। আমি বলবো যে এখানে 2024 সালের যে জুলাই অভ্যুত্থান আছে, এই জুলাই অভ্যুত্থানটার মাধ্যমে, যেমন প্রফেসর ইউনূস সাহেব, উনি একজন নোবেল লরিয়েট, একজন রিনাউন্ড একাডেমিশিয়ান, উই আর প্রাউড টু হ্যাভ হিম। বাট এটাও সত্য যে 1971 তার কন্ট্রিবিউশন সেরকম সিগনিফিকেন্ট না, বা আমাদের জানা মতে বা হিস্টোরিক্যালি সেরকম না। তাহলে 1971 এর সিগনিফিকেন্সটা এখানে শেষ করে দেওয়ার কোনো বিষয় আসছে কিনা, এটা আমাদেরকে ভাবতে হবে। যদি ধানমন্ডি 32-এর বাড়িকে ওখান থেকে সরাতে হয়, যদি এরকম ভাবে ধারণা করা হয় যে হ্যাঁ এটা ফ্যাসিবাদকে সিম্বলাইজ করে, তাহলে আমি মনে করি যে স্মার্টেস্ট ওয়ে এটাই ছিল, এবং এটাই আমরা আশা করেছিলাম যে এটা দেশে কোর্ট আছে, আইন আছে, তার মাধ্যমে বিচারের মাধ্যমে আসবে। কিন্তু আপনি মব জাস্টিস যদি শুরু করে দেন, যে লোক নিয়ে এসে ওটাকে পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, তাহলে এটার সাথে কখনোই আমি আমি ব্যক্তিগতভাবে কখনো এখানে একমত হব না। কারণ প্রত্যেকটা এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন। এখন এই যে কাজটা করা হলো, এটা তো আলটিমেটলি ইট উইল বি প্রলংড। এবং কি হবে, আস্তে আস্তে যদি এটাকে যদি কন্ট্রোলে না আনা যায়, যেটা আনতে পারছে না এই গভর্নমেন্ট, তখন দেশটা সিভিল ওয়ারের দিকে যাবে। এখন আপনি যদি দেখেন যে তা বিএনপি বা আপনি জামাত ইসলামের কথাই যদি বলেন, বঙ্গনা আপনি একজন পলিটিক্স। আশাবাদী মানুষ, আপনি একজন আশাবাদী মানুষ, কিন্তু আপনি হতাশা হয়ে সিভিল ওয়ারের দিকে যাচ্ছেন, এই কথাটা আসলে না, 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 আমি খুবই। আমি 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 একেবারেই হতাশাগ্রস্ত হচ্ছি না। আমি পলিটিক্স এর কথা যদি বলেন, আমি আলহামদুলিল্লাহ পলিটিক্যালি খুবই প্র্যাকটিক্যাল। আমি বাস্তববাদী মানুষ। আমি যে কথাটা এর আগেও বলেছি, আপনার এখানে এসে বলেছি, বা বিভিন্ন চ্যানেলে যখন গিয়েছিলাম তখন বলেছি যে 6 মাসের মধ্যে যদি গভর্নমেন্ট একটা ইলেকশনের রোড ম্যাপ না দেয়, এবং যদি মানুষকে আশ্বস্ত না করে, পলিটিক্যাল পার্টি গুলোকে আশ্বস্ত না করে, তাহলে এভরি পলিটিক্যাল পার্টি উইল বিকাম ইফেক্টিভ ফ্রম দ্য ব্যাকডোর অফ দ্য গভর্নমেন্ট। প্রত্যেকেই সরকারের পিছনে যে বিভিন্ন জায়গায় কেউ সৃষ্টি করবে, এটাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে এই সরকারকে ফ্যাসিবাদ বলা হবে। যেহেতু শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন এই গভর্নমেন্টকে আলটিমেটলি ইলেকশনের রোডম্যাপ দিতে হবে, ইলেকশন দিতে হবে, কিন্তু বাই দ্যাট টাইম ইট উইল বি টু লেট। আপনি দেখেন এই গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত টিকে আছে, যদি আমি সোজা সাপটা ভাবে বলি, তা হচ্ছে যৌথ বাহিনীর উপর নির্ভরশীল হয়ে। এখন এই যে আপনার রিসেন্টলি আবার অপারেশন ডেভিল হান্ট যেটা লঞ্চ করার কথা বলছে, তো আমরা এরকম মিলিটারি অপারেশন বাংলাদেশে অনেক দেখেছি। মিলিটারি অপারেশন গুলোর আলটিমেটলি যে কনসিকুয়েন্সেস সিভিলিয়ানদের উপরে হয়েছে, এটা কখনোই ভালো হয়। লেট ইট বি অপারেশন ক্লিন হার্ট, লেট ইট বি 111, সিভিলিয়ানদেরকে কিন্তু আলটিমেটলি সাফার করতে হয়েছে। তো আমি মনে করি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ইররেসপন্সিবল এবং ইররেসপন্সিবিলিটি প্রকাশ করেছেন। কারণ বিভিন্ন জায়গায় আগুন দিয়ে মব জাস্টিসের নামে যদি এই কাজগুলো করা হয়, তখন সমস্যাটা এই জায়গায় যে হবে, যে প্রত্যেকেরই কিছু আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে, প্রত্যেকেরই আইডিওলজিক্যাল কিছু সলিড গ্রাউন্ড আছে, প্রত্যেকেরই একটা হিস্টোরিক্যাল ন্যারেটিভ আছে তার মধ্যে, যারা বাংলাদেশের রাজনীতি করেন অথবা যারা রাজনীতির সাথে যুক্ত। সেক্ষেত্রে কি হবে,
প্রত্যেকেই ভাববে যে না, দিস ইজ হাউ উই হ্যাভ টু অ্যাটেইন আওয়ার পাওয়ার, দিস ইজ হাউ উই হ্যাভ টু অ্যাটেইন হোয়াট উই ওয়ান্ট অন দ্য পলিটিক্যাল গ্রাউন্ড। তখন এর কনসিকুয়েন্সেস কি হবে? প্রত্যেকেই প্রত্যেকের অক্সিলারি ফোর্স অথবা আপনার হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ যেটা আছে, পেশি শক্তি যেটা আছে, এগুলোর মাধ্যমে গ্রাউন্ড ওয়ার্ক করতে আসবে। তখন দেশ একটা সিভিল ওয়ারের দিকে যাবে, যেখানে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কিন্তু উপকৃত হবে হচ্ছে আপনার ফরেন ইন্টারভেনশন। যে কোনো দেশের জন্য তখন বাংলাদেশকে ফরেন ইন্টারভেনশনের ক্ষেত্রে বাংলাদেশের রিস্ক ফ্যাক্টর অনেক হাই হয়ে যাবে। তো এই জন্যই আমি মনে করি যে এটা আলটিমেটলি যদি আপনি পলিটিক্যালি বলেন, পলিটিক্যালি এটা খুব একটা ভালো ডিসিশন হচ্ছে না। কারণ যখন বিগত সরকারের পতনের বিষয়টা যখন এসেছিল, তখনও আমরা বারবার লেখালেখি করেছি, বলা বলি করেছি যে এই গভর্নমেন্ট কলাপস করবেই, এইভাবে কোনো গভর্নমেন্ট টিকে থাকতে পারে না, এবং আলটিমেটলি এটা হয়েছে। কিন্তু এরপরে আমরা যে রিফরমেশনের কথা বলছি, সেই রিফরমেশনের মধ্যে এসে কিন্তু এই মব জাস্টিস এটা চলবে না। আবার এখানে আপনি একটা জিনিস দেখেন, যে দুর্বৃত্তায়নের যে ধর্মীয়করণ করা হচ্ছে, এই যে আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে ওই ধ্বংসস্তূপের সামনে বসে নামাজ পড়া, এবং কেউ বলছে যে এখানে যখন সে ইটে বাড়ি দিচ্ছে তখন সে এখানে ফেরেশতাদেরকে দেখেছে, মানে একটা ধর্মীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। তো আমাদের ইসলামের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, আমাদের ইসলামের বিজয়ের একটা 1400 ইয়ার্স এর একটা অনেক বড় একটা সিগনিফিকেন্স আছে। ইসলামের হচ্ছে ভিক্টোরিয়াস ওয়ারফেয়ার, যেটা নিয়ে আপনার পাশ্চাত্য দেশগুলোতেও পড়ানো হয়। কিন্তু কোথাও ইসলামের কোনো বড় কোনো যুদ্ধে কখনো দেখবেন না যে মুসলমানরা যে কারো বাসায় আগুন দিচ্ছে। এটা ইসলামের যে আইডিওলজিক্যাল আছে, যে সোশ্যাল জাস্টিস আছে, যে সোশ্যাল রিফরমেশন আছে, যে ওয়ার এথিক্স আছে, সেই ওয়ার এথিক্স এর এগেইনস্টে সেইখানে আপনি আপনার সাথে কারো বাসা যদি পুড়িয়ে আপনার সাথে দিয়ে আরেকটা সামনে যোগ বসে করি, নামাজ পড়েন। হাজার ভাই আরেকটু যোগ করি, কারণ শুধু ধানমন্ডি 32 নম্বরে আগুন দিয়ে কিন্তু ক্ষান্ত হন নাই। তারা বুলডোজার দিয়ে বিভিন্ন এমপি মন্ত্রী এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাটা পর্যন্ত তারা আহ, গুড়িয়ে দিয়েছে। আসলে এই বিভিন্ন কেন এত আক্রোশ হলো, যদি আওয়ামী লীগের প্রতি এটা যদি বলেন। না, এটা কি, এটা হচ্ছে ঠিক আছে, আক্রোশ ঠিক আছে, কিন্তু এটা মূলত প্ল্যান। ইট ইজ আ প্ল্যান্ড ওয়ার্ক। কারণ আপনি দেখেন যে একটা বাসাতে যদি আপনার আক্রোশ হয়ও, আপনি একটা বাসাকে দুতলা বা তিনতলা একটা বাসাকে আপনি এত সুন্দরভাবে নিখুঁত ভাবে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া এত সহজ না। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এত সহজ না। আপনি হয়তো বাসাটার একটা অংশের ক্ষতি করতে পারবেন, কিন্তু ইন জেনারেল, এবং আপনি পয়েন্ট বাই পয়েন্ট তারা ধরে ধরে আগাচ্ছে। সো ইট ইজ এ মেটিকুলাস প্ল্যান, যেটা বলা হয় না এখন, ইট ইজ এ মেটিকুলাস প্ল্যান। এবং এই মেটিকুলাস প্ল্যানটা করা হচ্ছে পলিটিক্যাল পারপাস সার্ভ করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটাকে আবার ধর্মীয়করণ করা হচ্ছে। আমি ওটাই বলছিলাম যে ইসলামের ইতিহাসে প্রথম আগুন দেওয়ার ইতিহাস হচ্ছে ইয়াজিদের, সেই প্রথম কাবা শরীফের গিলাফে আগুন দেয়। এইখান থেকে ইসলামে আগুন দেওয়ার ইতিহাসের শুরু। তো এখন যারা দাড়ি টুপি পরে বা এই ধরনের ইমেজ মেনটেন করে আবার ওইখানে নামাজ পড়ে এবং বিভিন্ন হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে যারা এই কাজগুলো করছে, তাদেরকে তো মানে আই পিটি দেন। কারণ তাদের না আছে ইসলামের হিস্ট্রির প্রতি কোনো নলেজ, না আছে বাংলাদেশের যে একটা হিস্ট্রি আছে। আমাদের শ্রদ্ধেয় সহ আলোচক উনি যেটা বললেন যে বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশের তো একটা লং, ইভেন ইফ আই কনসিডার দ্য বেঙ্গল সুবা, এটার ইটসেলফ একটা অনেক লং হিস্ট্রি আছে। সম্রাট আকবরের সময়ও যদি আমি বলি, এখানে 12 ভূঁইয়াদের শাসনকাল ছিল। বা 47 যদি আমি বলি, বা এরপরে 52 এর কথা বলি, 54 এর নির্বাচনের কথা বলি, তো ইটস এ লং হিস্টোরিক্যাল প্রসেস। কিন্তু এই লং হিস্টোরিক্যাল প্রসেসের মধ্যে যারা ফিট করতে পারছে না নিজেদের, তারা একটা ডিফারেন্ট পলিটিক্যাল ন্যারেটিভ আজকে দাঁড়া করাতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, যেটা খুবই দুঃখজনক। এবং একই সাথে আমি মনে করি যে এটা বর্তমান সরকার, ঠিক আছে, দে আর অল ভেরি কোয়ালিফাইড ইন টার্মস অফ একাডেমিক কোয়ালিটিস, কিন্তু আমি ইন দ্য মিন টাইম বলতে চাই যে দে হ্যাভ অ্যাক্টেড ভেরি রেসপন্সিবলি। বাসা, আচ্ছা ঠিক আছে, এখন আমি মনে করি যে ঠিক আছে, যখন আপনার 32 নম্বর যে পুড়িয়ে দেওয়া হলো, বা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসা যে পুড়িয়ে দেওয়া হলো, আমি কখনোই আওয়ামী লীগকে সাপোর্ট করি না। কারণ আওয়ামী লীগের বিগত 15-16 বছরের যে ঘটনাবলী, এখানে আই হ্যাভ অলওয়েজ বিন অন দ্য স্ট্রিট এগেইনস্ট দেম। আমরা স্টুডেন্ট পলিটিক্স যখন করেছি, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একাধিক আন্দোলন করেছি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখন যারা এই কাজগুলো করে ফেললো, আই জাস্ট ওয়ান্ট টু সি দ্য স্ট্রেংথ ইন দিস গভর্নমেন্ট। তারা কি পারবে এইটাতে যারা ইনভলভ, তাদেরকে ভিডিও তাদের ফুটেজ থেকে খুঁজে খুঁজে বের করে তাদের নামে তাদের মামলা দিয়ে তাদের বিচার তাদেরকে করা, আইনের আওতায় নিয়ে আসতে? সেই আইনের আওতায় আনলে এগুলো থেমে যাবে এমন আমরা মনে করি। আসবো আপনার কাছে হেজাজ ভাই, যাচ্ছি। হ্যাঁ, জাস্ট ওকে, প্লিজ। ওকে, হ্যাঁ, বলেন আপনি যদি বলেন। মনেও করেন যে এখানে 32 নম্বর বা এমপি মন্ত্রীদের বাসাটা থাকা যাবে না, আমার কথা হলো দেয়ার ইজ এ কোর্ট। বাংলাদেশের লিগাল প্রসিডিং সিস্টেম আছে, সেটার মাধ্যমে আসেন, জুরিসডিকশনের মাধ্যমে আসেন এবং সেভাবে সেটাকে করেন। কিন্তু এই ফিজিক্যাল স্ট্রেংথ দেখানো এটা খুব একটা ভালো হবে না ইন দ্য লং। থ্যাংক ইউ। হাজাজ ভাই, যদি আপনি বলতেন যে উনি যে দুঃখ প্রকাশ করলেন এবং যে ক্ষোভ প্রকাশ করলেন যে ছাত্ররা যে আন্দোলন নিয়ে
যে উদ্দেশ্য নিয়ে আসলে এই আন্দোলন করেছিলেন এবং শেখ হাসিনা সরকারকে পতন করেছিলেন, এখন কিন্তু তারা মৌলবাদীর সাথে সম্পৃক্ত হচ্ছেন। এটাকে আসলে কিভাবে দেখছেন আপনি? মূল বিষয়টা হচ্ছে যে আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সরিয়েছিলাম এই জন্য না যে বাংলাদেশ একটা পপুলিস্ট গভর্নমেন্ট। এখন বাংলাদেশে ছাত্ররা যেটা করার চেষ্টা করছে এটা পপুলিস্ট গভর্নমেন্ট গভর্নিং সিস্টেম তারা চালু করতে যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, চালু করে ফেলেছে অলরেডি অবশ্য। আর এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে জানবেন যে যারা সমন্বয়ক হিসেবে যাদেরকে যারা অতি পরিচিত তাদের সাথে যারা সহযোদ্ধা ছিলেন তাদের নিজেদেরই এখন অনেক ধরনের বাকবিতণ্ডতা বা হচ্ছে আপনার ডিফারেন্সেস ইন থটস দেখা যাচ্ছে। এবং যারা সমন্বয়ক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন এবং এই সমন্বয়ের বিষয়টাকে তারা সেল করে নিজেদেরকে কিছু করার চেষ্টা করছেন, আপনি দেখবেন যে তারা প্রত্যেকেই এখন ওই লোকগুলোর সাথে কানেক্টেড না যারা এই আন্দোলনগুলোর সাথে আপনার অনেস্টলি উইথ ইন্টিগ্রিটি যারা সম্পৃক্ত ছিল। যার কারণে কি হচ্ছে যে এখনো তাদেরকে যদি যে সাপোর্টটাই তারা সবকিছু করতে পারছে, এই সাপোর্টটা হচ্ছে কমপ্লিটলি যৌথ বাহিনী তাদেরকে দিচ্ছে। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ইজ সাপোর্টেড বাই দেম, দে আর অলসো বিং সাপোর্টেড বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আর এইখানে নিঃসন্দেহে এটা সত্য যে আমরা যে জামাতে ইসলামের কথা যদি আসে, জামাতে ইসলামী হচ্ছে পলিটিক্যালি সবচেয়ে ইনডিসাইসিভ এবং সাউথ এশিয়ান পলিটিক্যাল হিস্ট্রিতে যদি পলিটিক্যালি সবচেয়ে ইনডিসাইসিভ এবং রং পলিটিক্যাল মুভ যদি কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে থাকে ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, তাহলে সেটা হলো জামায়াতে ইসলামী। আমি সবসময় একটা জিনিস আমি আলোচনা করতে গেলে কথা বলতে গেলে আমি বলি যে জামায়াতে ইসলামী দুটো জিনিস বোঝে না। প্রথমটা হলো জামায়াতে ইসলামী ইসলাম বোঝে না, দ্বিতীয়টা হলো জামায়াতে ইসলামের রাজনীতি বোঝে না। এখন জামায়াতে ইসলামের মানে দুঃখের বিষয় হলো সাউথ এশিয়ার ইসলামিক পলিটিক্যাল পার্টি বলতে মানুষ জামায়াতে ইসলামী বোঝে। কিন্তু আপনি দেখেন যে খোদ পাকিস্তানে জামায়াতে ইসলামী আজ পর্যন্ত তাদের একটা একটা মাইনর পর্যায়ের নেতাকে জিতিয়ে আনতে পারেনি, যেখানে পাকিস্তানে আবু আলা মওদুদী সাহেবের জন্ম। কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামী এত ওভার হাইট হয়ে যাওয়া একটা বড় ধরনের পলিটিক্যাল ফেইলিয়ার আমাদের জন্য, লেট ইট বি আওয়ামী লীগ আর বিএনপি। আমি এটা মনে করি যে জামায়াত ইসলামীকে লং টার্ম এগো অনেক আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইভেন আপনার আবু আলা নিষিদ্ধ তো মওদুদী করলো, সাহেবের যে নিষিদ্ধ ছেলে, নিষিদ্ধ তো এর আগে নিষিদ্ধ তো করা হয়েছে আওয়ামী কিন্তু ইট লীগের। ওয়াজ টু লেট। ইট ওয়াজ টু লেট। যেই সময় কোন সময় করা হলো যখন আপনার জুলাই বিপ্লব শুরু হলো, ওই সময় যখন তো করা হলো তখন সমস্যাটা এটা যে হলো যে না, তখন তো এইটার আমরা পুরো ভাইকে একটা জিনিস বলি, ইন্টারভেনশন করি। জামাত ইসলাম 1972 সালে আমাদের যে সংবিধান হয়, ওই সংবিধানে জি কিন্তু জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ ধর্মভিত্তিক যে কোনো সংগঠন বাংলাদেশের জি রাজনীতিতে নিষিদ্ধ। পরবর্তীতে জিয়া রহমান সরকার যখন ক্ষমতায় আসে জি 1976 সালে এসে, উনি ওই জি সংবিধানের ওই ধারাটাকে বদলায়ে তখন জি ধর্মভিত্তিক রাজনীতিকে আবার উজ্জীবিত করেন। অর্থাৎ যারা বাংলাদেশ স্বাধীন করেছিল তারা কিন্তু জি 1972 সালের মূল সংবিধানেই জামাতে জি ইসলামীকে রাজনৈতিক সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশের জামাতে ইসলামী কিন্তু 1972 সাল থেকে 1976 সাল পর্যন্ত ছিল না। ধন্যবাদ, আপনি বলেন। জি ধন্যবাদ। না, এটা আমি এইটাই বলছি যে আপনার 72 সালে নিষিদ্ধ করা হয়েছিল পার্টিকুলারলি জামাত ইসলামীকে না, ধর্মভিত্তিক হচ্ছে রাজনৈতিক দলকে, যেটা জিয়াউর রহমান সাহেব এসে আবার করলেন। কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দল পৃথিবীর প্রত্যেকটা দেশেই বলতে গেলে আছে। কারণ এইখান থেকে তো আপনার রাইট উইং পলিটিক্যাল পার্টি, লেফট উইং পলিটিক্যাল পার্টি এইভাবে জিনিসগুলোকে এমার্জ করে। তো ধর্মভিত্তিক পলিটিক্যাল পার্টি হতে পারে, যেমন আপনার ভারতে এখন ক্ষমতায় আছে বিজেপি, তারা কমপ্লিটলি শুধু ধর্মভিত্তিকই না, তারা রাইট উইং পলিটিক্যাল ফোর্স, হিন্দুত্ব ফোর্সের। কিন্তু আমাদের এখানে যে প্রবলেমটা হলো যে জামাত ইসলামের পার্টিকুলার যে সমস্যাটা, যে তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এই সময় এবং তারা সরাসরি বলেছে যে ইট ইজ এ সেপারেটিস্ট মুভমেন্ট। তো আমি মনে করি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারে, কিন্তু জামাত ইসলামকে যখন বাংলাদেশের মানুষের সামনে একটা এমন স্কোপ হিসেবে দেওয়া হলো যে এটাই তাদের ইসলামিক পলিটিক্যাল আইডেন্টিটি বিয়ার করবে, সেটারই রেজাল্ট আমরা আজকে পাচ্ছি। এবং এর কারণে যেটা হচ্ছে, আমি কেন বললাম যে তারা ইসলামকেও ধারণ করে না, আমি একটু আগে আপনাদের এখানে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আমাদের সাইফুল্লাহ আল্লাহ তরবারি যার উপাধি খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তাদের কারো ব্যাপারে পড়লে পাবেন না যে তারা কখনো তাদের পলিটিক্যাল অপোনেন্টের বাসায় আগুন দিয়েছে, তাদের কারোর সাথে ডিসরেসপেক্টফুল আচরণ করেছেন। ইসলামের যে ওয়ার এথিক্স, যে ওয়ার কন্ডাক্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট। আপনার জুলিয়াস সিজার, রোমান এম্পারার, তিনি সর্বপ্রথম যে ওয়ার কন্ডাক্টটাকে আনেন, এর থেকে অনেক অনেক উন্নত মানের ওয়ার কন্ডাক্ট নিয়ে এসেছে এটা যে ইসলাম। সরাসরি দেশে সরাসরি সরাসরি জামাত ইসলাম আগুন দিয়েছে এমন তো কোনো প্রমাণ নেই। না, আমি বলছি কিভাবে আমি বলছি আমি আমি কেন আমি তাদের কেন কেন তাদের বলছি দায়ী আমি করেন আপনাকে কিভাবে? বলছি। না, আমি দায়ী করছি না, আমি আপনাকে বলছি। এখন এই ক্ষেত্রে আমরা যে দেখলাম যে যখন 71 সালে মানুষের বাসা বাড়িতে আগুন দেওয়ার যে কথাটা ওঠে, সেটা কাদের ব্যাপারে ওঠে? জামায়াত ইসলামের ব্যাপারে ওঠে।
এবং এরপরে এত বছর পরে যে বাসা বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, সেখানে আমরা দেখলাম যে যেইখানে আগুন দেওয়া হচ্ছে সেইখানে বড় করে লেখা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। যে ইনকিলাব জিন্দাবাদ আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে হজরতে হাসরত মোহানি, তারপর হচ্ছে আল্লামা ফজলুল হক খেরাবাদী রহমতুল্লাহ আলাইহি, ওনারা যে যেই স্লোগান গুলো দিচ্ছেন, কিন্তু ওনারা কোন প্রেক্ষাপটে দিচ্ছেন, এখানে কোন প্রেক্ষাপটে এটা লেখা হচ্ছে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে, আমি যেটা আপনাকে একটু আগে বললাম, যে দুর্বৃত্তায়ন যে পলিটিক্সটা, এটাকে আবার ধর্মীয়করণ করা হচ্ছে। যে আগুন জ্বলছে তার সামনে তারা নামাজ পড়ছে, এবং এই ধরনের ন্যারেটিভ বা রেটরিক সেখানে দেওয়া হচ্ছে যে সেটা আল্লাহর ইচ্ছা ছিল, সেখানে ফেরেশতাদেরকে দেখা গিয়েছে, বা বিভিন্ন ধরনের কিছু। তো জামাত ইসলামে কিন্তু একটা পলিটিক্যাল প্যাটার্ন আছে। আমরা তো হচ্ছে উই আর নট পলিটিক্যাল ফুলস। আমরা আলহামদুলিল্লাহ পলিটিক্স নিয়ে পড়ালেখা করছি, আমাদের একটু হলেও অভিজ্ঞতা আছে রাস্তায় টু পার্টিসিপেট অন দ্য স্ট্রিট পলিটিক্স। তো সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে দিস ইজ এ প্যাটার্ন। জামাত ইসলামের পলিটিক্সটাই হচ্ছে এই প্যাটার্নে, যে তারা বাসার বাড়িতে আগুন দেয়। দেখেন, আওয়ামী লীগও পলিটিক্স এর মধ্যে ভালনারেবল, বিএনপিও পলিটিক্স এর মধ্যে ভালনারেবল, জাতীয় পার্টি পলিটিক্স এর মধ্যে ভালনারেবল। বাট আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিনজনের কেউ কিন্তু এত অ্যাকুরেটলি কারো বাসায় আজ পর্যন্ত আগুন দিতে পারেনি। হ্যাঁ, তারা তাদের পলিটিক্যাল অপোনেন্টকে বিভিন্নভাবে অ্যানাইহিলেট করছেন, এক্সটারমিনেট করছেন, এবং তাদের বাসা বাড়ি ভেঙে দিচ্ছেন। বাট এই যে বাসায়, পার্টিকুলারলি বাসায় আগুন দেওয়ার যে রাজনীতি, এটা বাংলাদেশে ফ্রম দ্য বিগিনিং জামাতে ইসলামী করে আসতেছে, এবং ইট ইজ দেয়ার মেটিকুলাস প্ল্যান। এবং আমি আপনাকে বলছি না, যেটা এরকম না যে কালকে আমরা ওই এমপির বাসায় যাবো যে একটা ভাঙচুর, ওটা না। ইট ওয়াজ আ লং প্রসেস প্ল্যান, যেগুলো আজকে সামনে আসছে। জামাত ইসলামের আপনাকে আরেকটা এথিক্যাল বিষয় বলি, যেহেতু কথা উঠছেই। আপনি দেখেন, জামাত ইসলামের যে কেন্দ্রীয় শিবিরের যে নেতা আছে, সে ছাত্রলীগের নেতা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তো তারা বলছে যে তারা এই সময় কৌশল অবলম্বন করেছে। তো এগুলোকে তো ইসলামের নিফাক বলা হয়, মুনাফিকি বলা হয়। তো এই জন্য আমি প্রথমেই বললাম যে জামাত ইসলামের প্রবলেমটা হচ্ছে যে প্রথমত তারা ইসলাম বোঝে না, দ্বিতীয় তারা রাজনীতি বোঝে না। তৃতীয় বিষয়টায় আসি, যে মৌলবাদী শক্তির কথা বলা হচ্ছে। আমি যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করলো, তার কিছুদিন পরে আমি একটা টক শোতে যে আমি বলেছিলাম যে এই গভর্নমেন্টের ব্যাকডোরে মিলিটেন্ট ফোর্স হিসেবে অলরেডি অ্যাক্টিভ জামায়াত ইসলাম। এটা আমি আপনাকে কিভাবে বলেছি, আপনার যখন বিএনপি নেত্রী খালেদা জিয়া সহ যখন একটা স্টেজে মঞ্চের মতো যখন সবার দেখা হলো, আমি তখন দেখলাম যে আমাদের সমন্বয়করা, এখন যারা হচ্ছে জামাতের যে আমির, তাকে দেখে সালাম সালাম দিচ্ছে, স্যালুট করছে। দে আর লিটারালি স্যালুটিং হিম, সালাম দেয় না, স্যালুট করছে। এবং এর জামাতের অনেক কর্তা ব্যক্তিদের কাছ থেকে এরকম শোনা গিয়েছে, যারা ইংল্যান্ডের, তারা অনেকেই এরকম ইনিয়ে বিনিয়ে বলেছে যে হাসনাত হচ্ছে আমাদের প্রোডাক্ট। এবং এখন আমরা যেটা দেখছি যে আপনার সার্জিস বা হাসনাত, তারা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, this is completely coming from which background that we can understand, or at least we can assume. তো সেই অ্যাজাম্পশনের বেসিসে আমি এই কথাগুলো বললাম। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে যে আমাদের এই আন্দোলনে কোনো লিডারশিপ ছিল না। এটা একটা সেম কজে হয়েছে। এবং এইখানে যে গভর্নমেন্ট ফর্ম করছে, তাদের বৈপ্লবিক সরকার গঠন করা উচিত ছিল, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। তারা একটা ইলেকশনের রোডম্যাপ দিতে ব্যর্থ হয়েছে, এবং তারা পরিপূর্ণরূপে এই ছাত্রগুলোকে কি বলা চলে, এটাকে ব্র্যান্ডিং করেছে বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে। যার কারণে তারা এখন হয়ে গেছে আন্দোলনের নেতা, যেখানে তাদের সেই পলিটিক্যাল ম্যাচুরিটিও নেই, সেই পলিটিক্যাল রেসপন্সিবিলিটিও নেই। এখন ফর এক্সাম্পল, লেট মি পাস ইট টু ইউ অ্যাজ এন এক্সাম্পল। কালকে যদি ইন্টারিম গভর্নমেন্ট নিজে বাদী হয়ে এই সমন্বয়ক হিসেবে যারা সামনে আসছে, সার্জিস তো ছিল যখন 32 নম্বর আগুন দেওয়া হয় না, সে তো পরে গেল। যদি সার্জিসকে আসামি করে মামলা করে, এটা কি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করার ক্ষমতা রাখে? না। কারণ ইন্টারিম গভর্নমেন্টের অক্সিলারি ফোর্স হিসেবে সমন্বয়করা আছে, সমন্বয়কদের মিলিটেন্ট ফোর্স হিসেবে জামাত ইসলামী আছে। এটা আমি আপনাকে বলছি, এটা এরকম কোনো তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাকে বলতে পারবো, কারণ আমাদের মিডিয়া চ্যানেল গুলো অলরেডি প্যারানয়েড। দেশে কোনো ল অ্যান্ড অর্ডার এই মুহূর্তে নেই। আমি একটু আগেই বললাম যে আমরা ফ্যাসিজমকে সরিয়েছি, কিন্তু আমরা পপুলিজমকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। এখন এই ছেলেগুলো যাদের বয়স কম বা অপরিপক্ক, তারা হয়তো একটা জিনিস বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ 71 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে একমাত্র রাজনৈতিক সংগঠন ছিল আওয়ামী লীগ। 72 থেকে 75-এ শেখ মুজিবুর রহমানের যে রোল ছিল, দ্যাট ওয়াজ হাইলি কোশ্চেনেবল, দ্যাট উই অ্যাকনলেজ। এর পরবর্তীতে যে আওয়ামী লীগের 96 গভর্নমেন্ট ফর্ম করা এবং গ্রাজুয়ালি বারবার ইলেকশনে আসা বা গভর্নমেন্ট ফর্ম করা, এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু আজকে 2024-এ কি হয়েছে, একটা এন্টায়ার জেনারেশন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। এত বড় একটা পলিটিক্যাল পার্টি, যার এত বড় একটা পলিটিক্যাল হিস্ট্রি, শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিগত যে পলিটিক্যাল হিস্ট্রি, যখন কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা হয় সেই সময় তার যে পলিটিক্যাল পার্টিসিপেশন, এগুলো তো আসলে পড়তে হবে এবং জানতে হবে। এগুলো তো জানতে হবে। মানে কেউ যদি স্টাডি না করে, এটা তো ইজ নট সামথিং অফ জানা ওভারনাইট। জানা যাবে না। হ্যাঁ, এখন মূল বিষয় হচ্ছে যে সেই রকম একটা পলিটিক্যাল পার্টি যদি আজকে এই আইডেন্টিটি ক্রাইসিসে পড়তে পারে, আজকে এত বছর পরে এসে একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যেতে পারে যে তারা ফ্যাসিস্ট তকমাটা নিয়েই এখন তাদের বিচার করা হচ্ছে, অন্য সবকিছু ভুলে যেয়ে।
তাহলে এই সমন্বয়ক বা এই ছাত্র রূপে যারা এই যখন নেতাগিরি করে বেড়ানোর চেষ্টা করছে, তাদের এটা মনে রাখা উচিত যে তাদের এত লং হিস্ট্রি কিন্তু না, এবং যেটা আমরা আওয়ামী লীগের হয়তো। আরেকটা করি হাজার ভাই, আরেকটা করি যে আমরা আসলে ইতিহাস ভুলে যাই। আমরা দেখেন যে ১-১১ দেখলাম, এরশাদের স্বৈরাচার পতন দেখলাম, কিন্তু তারপরেও কি আমরা নিজেদের শুধরাতে পেরেছি? নিজেদেরকে শুধরাতে পারি না আমরা। এই শুধরাতে না না পারার আমি কারণটা তো কি? না আমি তো আপনাকে তখনই বলেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের পরিণতি এক্স্যাক্টলি 111 এর গভর্নমেন্টের মতোই হবে। কারণ ইন্টারিম গভর্নমেন্ট মনে করছে যে তারা চালাতে পারবে। বাংলাদেশে ইলেক্টেড গভর্নমেন্টের অনেক ধরনের ক্যাপাসিটি লিমিটেশন থাকে। সবখানে পাওয়ার এক্সারসাইজ করতে গেলে তাদেরকে অনেকভাবে ভাবতে হয়, এবং সেইখানে জোর করে করতে গেলে তখন তারা ফ্যাসিস্ট হয়ে যায়। শেখ মুজিবুর রহমানের সাহেবের সময় সেই একই প্রবলেম হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে, যখন বিএনপি যখন মাঝখানে একবার ইলেকশন দিয়ে এসেছিল এবং 3 মাসের না 2 মাসের ব্যবধানে তাদেরকে আবার ওই ইলেকশন উইথড্র করে রি ইলেকশন দিতে হয়েছিল, তখন কিন্তু একই কাজ হয়েছিল। এখন মূল বিষয়টা হচ্ছে কি, হিস্ট্রিকে ভুলে যাওয়া না, হিস্ট্রিকে ম্যানিপুলেট করা হচ্ছে, হিস্ট্রিকে এক্সপ্লয়েট করা হচ্ছে। এই যে 71 সালের মুক্তিযুদ্ধের আন্দোলন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলা হচ্ছে, ইস্ট পাকিস্তানের সাথে ওয়েস্ট পাকিস্তানের ভুল বুঝাবুঝি হয়েছে বলা হচ্ছে। জেনারেল টিক্কা খান সম্পর্কে এনারা কতটুকু পড়েছে আমি জানি না, জেনারেল ইয়াহিয়া খান সম্পর্কে কতটুকু পড়েছে আমি জানি না, জেনারেল আইয়ুব খান সম্পর্কে কতটুকু পড়েছে আমি জানি না। আইয়ুব খান ইউজ টু বি কল যে আয়রন ম্যান, সে লৌহ মানব তাকে বলা হতো। তো এই হিস্ট্রি গুলো যদি তারা ডিটেইলে পড়ে, আর যেই পাকিস্তান পাকিস্তান করছে, যে জামাত ইসলামের তো পাকিস্তান প্রীতির কথাটাই বারবার ওঠে না। পাকিস্তানে আজ পর্যন্ত জামাত ইসলামের কয়জন নেতা পার্লামেন্টে আসতে পারছে? নট ইভেন ওয়ান। পাকিস্তানে জামাত ইসলামের পলিটিক্যাল পার্টিসিপেশন কি? মোহাম্মদ আলী জিন্নাহ কতটুকু পার্টিসিপেশন, মোহাম্মদ আলী জিন্নাহর এক্সিস্টেন্সের সময় তারা কতটুকু পার্টিসিপেট করতে পেরেছে? ইমরান খানের সময় কতটুকু করতে পেরেছে? নওয়াজ আপনি শরীফের আপনি সময় যেটা কতটুকু করতে পেরেছে? আপনি যেটা বলতে চাচ্ছেন যে জামাত ইসলাম আসলে যত কিছু করুক, যখন নির্বাচন আসবে তখন তাদের সিটের সংখ্যা কতটা হবে সেটা আসলে দেখার বিষয়। তারা অবশ্যই না, অবশ্যই না। জামাত ইসলামী কখনোই বাংলাদেশে, আপনি আমার কাছে লিখে নিয়ে যান, জামাত ইসলামী বাংলাদেশে যদি আগামী 2 বছর পরে ইলেকশন দেয়, সেটা 15টার বেশি সিট তারা পাবে না। কারণ বাংলাদেশে ইসলামের অনেকগুলো সেক্ট আছে। এখন আপনি যদি একটা সেক্ট ধরেন, দ্যাট ইজ তারা প্রপারলি ইবনে তাইমিয়ার ফলোয়ার, ইবনে তাইমিয়ার মধ্যে থেকেও যারা কট্টর আছে, আবু আলা মওদুদী সাহেব, তার আইডিওলজির উপরে জামাত ইসলাম প্রতিষ্ঠিত। এর বাইরে যারা আছে, ইলিয়াস আলী কান্ধলভি যিনি আছেন হচ্ছে তাবলিগের, তার ফলোয়াররা তাকে মানবে না। আবার আপনার যারা সুফি ঘরানার আছে, তারা কখনোই জামাত ইসলামীকে মানবে না। অনেক আবার ধন্যবাদ। জামাতে আমাদের আসবো আপনার কাছে, আসবো অনেক আপনার কাছে। অনেক অনেক ব্যাপার আছে এখানে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হাজাদ ভাই যদি বলতেন। হ্যাঁ, আচ্ছা, এই মূল বিষয়টা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই জিনিসটা আলটিমেটলি শুধু আওয়ামী লীগের লোককে ক্ষতিগ্রস্ত করবে এরকম না, পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করবে। আমি যেটা বুঝতে পারছি, প্রথম থেকে এই গভর্নমেন্ট আলটিমেটলি -2 ফর্মুলার দিকে আগাতে যাচ্ছে অনেক অনেক দিন ধরে, একদম শুরু থেকে তাদের একটা প্ল্যান, এবং সেদিকে যেতে যাচ্ছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই যে কথাটা বললেন যে জামাত ইসলামের প্ল্যান হচ্ছে ছাত্রদের সাথে পার্লামেন্টে সিট শেয়ার করা এবং তারপরে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করা, এরকম ইসলামিক শাসনতন্ত্রের সাথে তার জামাতের কোনো কানেকশন নাই। আমি আপনাকে একটা খালি এক্সাম্পল দেই। যখনই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসছে থেকে আজ পর্যন্ত জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী, চরমোনাই, এদের কাউকে আপনি দেখেছেন একটা লিখিত বক্তব্য বা একটা কোন স্টেজে বক্তব্য প্যালেস্টাইন বা ফিলিস্তিন নিয়ে? না। তারা জানে যে দিস ওয়াজ আমেরিকা সাপোর্টেড গভর্নমেন্ট, ইউনূস সাহেব আমেরিকার ফেভারিট প্যাট্রোনাইজ পারসন, এখন ফিলিস্তিন নিয়ে কথা হলে তাদের জন্য প্রবলেম হবে। তো ইসলামের সাথে এদের কোনো সম্পর্কই নেই। আর মূল বিষয়টা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট যেটা হচ্ছে, এটা আলটিমেটলি আমার যেটা মনে হয়, যেটা -2 ফর্মুলার দিকেই তারা নেওয়ার জন্য চেষ্টা করছে। এটা যে শুধু আওয়ামী লীগকে টার্গেট করবে এরকম না, ইট উইল বি হাইলি পলিটিক্যালি মোটিভেটেড। এবং বাংলাদেশের হিস্ট্রিতে আজ পর্যন্ত যৌথ বাহিনী বা সেনা মোতায়েন কখনোই সিভিলিয়ানদের জন্য বা কোনো পলিটিক্যাল পার্টি লিডারদের জন্য বা কারোর জন্য এতটুকু ভালো বয়ে আনা নেই। লেট ইট বি 111, লেট ইট বি ক্লিন হার্ট, আর অথবা ডেভিল হান্ট যেটা হচ্ছে, আই এম ভেরি সার্টেন যে এখানেও এটা হবে না। হিস্ট্রি উইল রিপিট ইন দ্য আমরা সেম ওয়ে যেভাবে 111 এর সময় হয়েছে। শেষের দিকে হাজাদ ভাই, আমরা একবারে শেষের দিকে, আমরা আসলে এর থেকে উত্তরণের উপায়টা কি? আমরা আসলে পজিটিভ নিয়ে ফিরবো। এর থেকে উত্তরণের উপায়টা কি? আমরা কিভাবে উত্তরণ করতে পারি? এর থেকে ধন্যবাদ। উত্তরণের আমি উপায় এখন আমাকে, আসবো প্লিজ প্লিজ আসবো আপনি মঞ্জু বলুন। ভাই, আপনার কাছে আসবো আগে। ইয়ের কাছে শেষ করি, তারপর আপনার কাছে আসবো। হ্যাঁ, হাজাদ ভাই যদি থ্যাংক ইউ। বলতেন উত্তরণের উপায়টা কি? হ্যাঁ, এর থেকে উত্তরণের উপায় হচ্ছে, প্রথমত বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল, যেটা তারা করতে পারে নাই। আর এখন আমার কাছে মনে হয় যে তাদের একটা ইলেকশনের রোড ম্যাপ দেওয়া উচিত ফর দ্য টাইম বিং, এবং সেইভাবে ইলেকশনের কাজ করে, আমি বলেছি যে আইন বিভাগ বা এগুলোর মধ্যে কোনো ধরনের সংস্কার করে ইলেকশনের কাজ করে প্রয়োজন আগে ইলেকশন দেয় এবং ইলেক্টেড গভর্নমেন্টকে নিয়ে আসা।
আদারওয়াইজ এই সমস্ত ঘটনাগুলো হবে যেখানে সরকারও দায় সারার রেসপন্সিবিলিটি নিচ্ছে না, দায় সারা অ্যাটিটিউড দেখাচ্ছে, এই সমন্বয়ক যারা আছে তারাও দায় সারা অ্যাটিটিউড দেখাচ্ছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো দায় সারা অ্যাটিটিউড দেখাচ্ছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই মনের মধ্যে এটা সুপ্ত ইচ্ছে যে তারা ইলেকশন দেখ এবং এরা ক্ষমতায় আসুক, এক্সেপ্ট ফর জামায়াত ইসলামী। কারণ জামায়াত ইসলামী জানে যে তারা হাতে গোনা 10টা সিটও পাবে না, বিএনপি উইল ফর্ম দ্য মেজরিটি, আওয়ামী লীগ আসবেই না। এখন মেইন প্রবলেম হচ্ছে জামায়াত ইসলামের বিএনপি। জামাতের কিন্তু এখন মেইন শত্রু আওয়ামী লীগ না, জামাতের এখন মেইন শত্রু হচ্ছে বিএনপি, কারণ জামাত জানে যে আওয়ামী লীগ ইজ গান। এবং যেই জেনারেশনের সাথে আওয়ামী লীগের প্রবলেম হচ্ছে এই জেনারেশন আরো যদি 30-40 বছর বাঁচে তাহলে আওয়ামী লীগের আসাটা কঠিন হয়ে যাবে ইন অ্যান ইলেক্টেড প্রসেস। তো এই জন্য জামাত এখন কমপ্লিটলি টার্গেট করেছে হয়তো এদের সাথে আতাত করে বা একসাথে হয়ে আপনার হচ্ছে বিএনপির এগেনস্টে। তো both of them will be affected. গভর্নমেন্ট যদি অ্যাকচুয়ালি দেশের জন্য কিছু করতে চায়, they have to act in a prompt way এবং in a very political manner. এই ধরনের ইমোশনাল ডিসিশন এবং পাবলিক ম্যানিপুলেশন করে যদি তারা মনে করে যে পার পেয়ে যাবে, এটা কখনোই হবে না। দিস উইল বি দ্য সেম এক্সাক্ট সেম থিং এটা 1/11 এর সময় হয়েছিল। হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ, নো ডাউট অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার ভাবে বললেন। এখন মঞ্জু ভাই, তারপর আমরা চমৎকার ভাবে বললেন যে আসলে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। খুব সংক্ষেপে যদি বলতেন আজকের অনুষ্ঠান সম্পর্কে হাজাজ ভাই, তারপর বিদায় নেব খুবই সংক্ষেপে। জি, থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সমালোচককে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জু ভাই, খুব সংক্ষেপে তারপর শেষ করবো। ধন্যবাদ। হাজ্জাজের সাথে কথা বলে ভালো লাগলো। পড়াশোনা করা ছেলে, আগামী প্রজন্মের জন্য আমাদের দরকার। আর যারা শুনেছেন আমরা যে সব কথা বলেছি এটা বাংলাদেশকে নিয়ে, রাজনীতিকে নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সুপ্রভিয়াস, এতক্ষণ আমরা চমৎকার আলোচনা শুনলাম এবং সবার মনে একটি জিনিসই যে আমরা সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং দুজন চমৎকার অতিথিকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। সুপ্রভিয়াস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।